নোট অফ ডিসেন্টকে শুধু বিএনপি দিয়েছে, নোট অফ ডিসেন্ট আরো অন্যান্য দলও দিয়েছে, অন্যান্য বিষয়গুলো দিয়েছে, যেখানে যেমন নারী আসনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব অনুসারে যেভাবে আমরা প্রস্তাব দিয়েছি যে সরাসরি নির্বাচনের জন্য 300 আসনের মধ্যে 5% নারীদের জন্য মনোনয়ন প্রদান করতে হবে, সেটা আমাদের প্রস্তাব এখন থেকে। তো সেই প্রস্তাবে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জুলাই জাতীয় সনদের যেটা প্রস্তাব করা হয়েছে আমাদের সামনে, তার দফা 2, 3, 4 যে কথাগুলো এখানে বলা হয়েছে, এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে। তো কোন ডকুমেন্ট, কোন সমঝোতা, দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে? আমি এটাকে সুপ্রা কনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট সে বলতে চাই, নট এক্সট্রা। তো সেটা হতে পারে না। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য, একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি 5-10 বছর পরে অন্য কোনো একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে, সেটার মানে একটা নজির দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। তারপরে বলছে আপিল বিভাগে যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার মানে এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা, মানে এই জুলাই জাতীয় সনদের যে কোনো রকমের বিধিবিধানের ব্যাখ্যা, চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। তখন আপিল বিভাগের উপর কি আমরা এরকম কোনো আইন ন্যস্ত করতে পারি? আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই আদালত, কনস্টিটিউশনাল কোর্ট, তার 2টা বিভাগ। এখন আপিলের ডিভিশনে কোনটা যায়? হাইকোর্ট ডিভিশন থেকে যে কোনো রায়ের বিরুদ্ধে আপিলেট বিভাগে আপিল হয়। তাছাড়া অন্যান্য যে কোনো বিষয় কনস্টিটিউশনালি অ্যাড্রেসড যেখানে হতে পারে, সেটা সম্ভবত আর্টিকেল 103 অনুসারে আপিলেট ডিভিশনে যাবে। কিন্তু এই সমস্ত দলিলটা তো কোনো ইটসেলফ অর্ডিন্যান্সও নয়, আইনও নয় এবং রায়ও নয়। তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে, কিসের ভিত্তিতে যাবে, কেন যাবে, সেই প্রশ্নগুলো আগে ডিসাইড করতে হবে। এই বিষয়টা কেন যাবে, কারা নিয়ে যাবে, কেন নিয়ে যাবে আপিলেট ডিভিশনে, বা আপিলেট ডিভিশনের এখতিয়ারই বা এটা কি? আমরা একটা সমঝোতা দলিলে স্বাক্ষর করলাম, সেটা আপিলেট ডিভিশন এখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কোনো এখতিয়ার আছে কিনা, সেই এখতিয়ারটা কি, এইটা খুঁজে বের করতে হবে, এটা বলার আগে। আর আরো একটা বিষয় যেটা হয়েছে, এটা খুবই অবজেকশনেবল, যে জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক, আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা এবং জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এখন বিষয় হলো, কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? যে সমস্ত বিষয় সংসদের সার্বভৌম হাউজে আলোচিত হয়, সংসদের কার্য বিধি, এগুলো শুধু আদালতে উত্থাপিত করা যায় না। যে সংসদের ভিতরে যা কিছুই আলোচিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না। ওইটা হচ্ছে সোভারেইন পার্লামেন্টের একটা প্রিভিলেজ অথবা ইমিউনিটিস আমরা বলতে পারি, যে হাউসের মধ্যে যা কিছুই আলাপ হবে, যা কিছু প্রসিডিং হবে, সেটা এমনকি আদালতের বিরুদ্ধেও যদি কেউ বক্তব্য দেয়, সেটা আদালতে প্রশ্ন তোলা যায় না। কিন্তু এছাড়া আরেকটা বিষয় আছে আর্টিকেল 125-এ, খুব সম্ভবত
যে নির্বাচন কমিশন কর্তৃক ডিলিমিটেশন ইত্যাদির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিবে এটা চূড়ান্ত, এটা আদালতে যায় না, এরকম একটা বিধান লেখা আছে। তো এইখানে এই ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই কথাটা আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি। এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ভাষায় হয়তো লেখা যেত। এখন কর্তৃত্ব, আইনগত গণ্য বা জারি করার কর্তৃত্ব সম্পর্কে, জারি মানে এটা হচ্ছে অ্যাকশনে যাওয়া আর কি, এক্সিকিউট করা। তো এটা আদালতে প্রশ্ন তুলতেই পারে কেউ, কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার। যে কোনো বিষয়ে তার যদি তার জীবন, সম্পদ বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা প্রশ্ন উত্থাপিত হয়, তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে, প্রশ্ন তোলার অধিকার আছে। তো সেইটাকে তো আমরা ভাইলেট করলাম। তাহলে আদালতে, যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। সুতরাং এই বিষয়ে আরো অনেক কথা আছে, সেটা আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে তখন আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারবো। তবে আমি সব বিষয়ে পজিটিভ, এই কারণেই পজিটিভ যে আমাদেরকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে। আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রটাকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আমাদেরকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের সেই প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, আমাদের যে অঙ্গীকার, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমরা সবাই বসে এর একটা আইনগত, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বের করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তবে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে। তো আশা করি সবাই সবকিছু উদার মনে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, দলীয় দৃষ্টিভঙ্গির উপরে উঠে সব রাজনৈতিক দল এই বিষয়টি বিবেচনা করবেন, এই আহ্বান সবার প্রতি থাকলো। এবং আমরাও যে কোনো আলোচনায় খোলা মনে সমাধানের লক্ষ্যে সেই আলোচনায় অংশগ্রহণ করব। ধন্যবাদ। 8 নম্বর দফা সম্পর্কে খুব বেশি বিতর্ক নেই, তবে একটা লাইন যেটা আপনি বলেছেন যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণ বাস্তবায়ন করবে। কি এখানে প্রতিশ্রুত যে সমস্ত বিষয় থাকবে, সেটার বিষয়ে যদি কোনো আইন, কানুন, বিধি, বিধান যদি প্রণয়ন করা লাগে, সেটার দায়িত্বকার বর্তমান সরকারের, এটাই এখানে প্রকাশ করা হয়েছে। তবে ওই শব্দগুলা না রাখলে ভালো হয়, কারণ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এই সরকার সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করে না যায়, তখন যদি কোনো ইস্যু সৃষ্টি হয় যে আমরা বাস্তবায়ন করতে পারলাম না, এটার কি হবে, সেই প্রশ্নের মধ্যে আমি যেতে চাই না। তো সুতরাং এটা না লেখে, যেহেতু দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, যে বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে পারবেন সেই বিষয়গুলোর, জাতীয় সংসদে যেগুলো দরকার সেটা জাতীয় সংসদে। তা এখন নির্বাহী আদেশ এবং অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বর্তমান সরকার সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় তো আছে। নির্বাচনের তফসিল ঘোষিত হবে ডিসেম্বরের মধ্যভাগে, সুতরাং তার আগ পর্যন্ত এই যে কয়েক মাস সময় আছে, এগুলো আইন কানুন বিধিবিধান প্রণয়নের জন্য যথেষ্ট সময় বলে আমরা মনে করি। এমনকি 1-1.5 মাসের মধ্যেই সমস্ত আইন কানুন বিধিবিধান এগুলো অর্ডিন্যান্স আকারে প্রকাশ করতে পারে, নির্বাহী আদেশগুলো বাস্তবায়ন করতে পারে। তো সুতরাং ওই জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শব্দটা উল্লেখ না করলে ভালো হয়, কারণ তখন যাতে আবার প্রশ্ন না ওঠে যে এখন তো বাস্তবায়ন করা গেল না, কি হবে। বাস্তবায়ন করা না করা যেহেতু সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো যেগুলো বাস্তবায়ন করা সম্ভব, যেমন এখানে উল্লেখ করেছে যে সকল প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের যোগ্য। তো অবিলম্বে আমরা তো প্রতিদিনই দেখছি যে উপদেষ্টা পরিষদ বসে তাৎক্ষণিকভাবে বা অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশ সমূহ চিহ্নিত করে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো দিচ্ছে। এই প্রক্রিয়াটা আরো দ্রুত করতে পারে, তাদের দায়িত্ব। নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছে? নোট অফ ডিসেন্ট আরো অন্যান্য দলও দিয়েছে, অন্যান্য বিষয়গুলো দিয়েছে, যেখানে
যেমন নারী আসনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব অনুসারে যেভাবে আমরা প্রস্তাব দিয়েছি যে সরাসরি নির্বাচনের জন্য 300 আসনের মধ্যে 5% নারীদের জন্য মনোনয়ন প্রদান করতে হবে, সেটা আমাদের প্রস্তাব এখন থেকে। তো সেই প্রস্তাবে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি তাদের কথা বলতে চাই না, সবাই জানে। এই জাতীয় আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের প্রস্তাব অনুসারে আমরা দিয়েছি, যেগুলো নোট অফ ডিসেন্ট হয়তো 2-1টা পক্ষ দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে এখানে এই অর্থে যে তারা একমত, তবে যেভাবে প্রস্তাবিত হয়েছে সেভাবে নয়। যেমন অনুচ্ছেদ 70-এ সবাই 2টা বিষয়ে একমত, যেমন অর্থ বিল এবং আস্থা ভোট, এই 2টা ক্ষেত্রে এমপিরা স্বাধীন থাকবেন না, দলের পক্ষে থাকতে হবে। কিন্তু 3টা বিষয়ে আরো অনেকে একমত। তার সাথে 3 নম্বর বিষয়টা হলো সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে দলের সংসদ সদস্যগণ দলের পক্ষে থাকবে। আমরা 4টা বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে চেয়েছি। চতুর্থ হলো জাতীয় নিরাপত্তা, উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি যদি থাকে তাহলে সেটাও এখানে এমপিদের যে দলের প্রতি অনুগত থাকতে হবে এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমাদের নোট অফ ডিসেন্ট। তো নোট অফ ডিসেন্টের বলা হয়েছে, আমরা স্পেসিফিক বলেছি, যদি আমরা ইশতেহারে, নির্বাচনী ইশতেহার এটা উল্লেখ করি এবং জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আমরা জাতীয় সংসদে আমাদের মতো করে এটা বাস্তবায়ন করবো এই 4টা বিষয়ে। দিজ আর দি নোট অফ ডিসেন্ট। তা এখন সেই নোট অফ ডিসেন্ট গুলোর বাদে অন্যান্য বিষয়ে যেগুলো সবার মধ্যে ঐকমত্য হয়েছে সে বিষয়ে কোনো প্রশ্ন নাই বাস্তবায়ন করতে গেলে। তো সেটা যেভাবে যখন যে ফোরামে বাস্তবায়নের জন্য উপযুক্ত, সংবিধান হলে জাতীয় সংসদে, আর যদি সংবিধানের বাইরে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেটা ইচ্ছা করলে এখনই অর্ডিন্যান্স জারির মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায়। মানে এই জিনিসগুলো খুবই সহজ। আমরা এখানে যতই ঐকমত্য হই, যতই দলিলের মধ্যে সই করি, সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে। এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি।